অমীমাংসিতভাবে শেষ হয়েছে বাংলাদেশ ভারত লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েও জামাল ইয়াসিনদের সাথে স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ইগোর স্ট্যাম্যাচের ভারত। সুনীল ছেত্রীর আঘাত সামলে 10 জনের দল নিয়ে ইয়াসিনের গোলে ড্র যেন জয়ের থেকে কম কিছু নয়। অস্কার ব্রুজেনের অধীনে এজন্য এক বদলে যাওয়া বাংলাদেশ। 2 ম্যাচে 4 পয়েন্টে টেবিলে 2 এখন অস্কার ব্রুজেনের বাহিনী। স্পোর্টস স্পেশালে আজকে কথা হবে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে। সাথে আছে আমি পিঙ্কি সানোর এবং আমার সাথে জুমে যুক্ত আছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবং মালদ্বীপ থেকে মাহফুজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি অতিথিদের কাছে। আসলাম ভাই কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে পেলাম আমাদের শোতে। হ্যাঁ, আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ। তবে আমার এই সময়টা আমার জন্য খুব একটা সুখকর নয়, কারণ আমি এই 11টার ভিতরে আমি ঘুমিয়ে পড়ি। সো আই এম ফিলিং লিটল বিট আনইজি। দুঃখ প্রকাশ করছি আসলাম ভাই আপনাকে এত রাত পর্যন্ত জাগিয়ে রাখার জন্য, কিন্তু আপনাদের মতো এক্সপার্টরা যদি আমাদেরকে সময় না দেন তাহলে আসলে আমরা কিন্তু কথা বলতে পারবো না দেশের ফুটবল নিয়ে। না না, নো প্রবলেম, নো প্রবলেম। আমার ফুটবল ক্যারিয়ারে এটা অভ্যাস ছিল আমার। রাইট আসলাম ভাই, এবং কালকে কিন্তু দুর্দান্ত বাংলাদেশ পারফর্ম করেছে সাফ চ্যাম্পিয়নশিপে। ভারতকে 10 জনের দল নিয়ে কিন্তু রুখে দিয়েছে, 1-1 গোলে ড্র নিয়ে বের হয়েছে। সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেই বিষয়ে আলোচনা করব আজকে, এবং আমাদের সঙ্গে আরো আছে মাহফুজুল ইসলাম। মাহফুজ, নিশ্চয়ই দুর্দান্ত খুশি, আপনি খুব খুশি, কারণ কালকে আপনাকে দেখেছি এত সুন্দর একটা দিনে আপনি কিন্তু পুরো ম্যাচটা কিন্তু কভার করেছেন, এক্সপেরিয়েন্স করেছেন সেখানে, দর্শকদের অনুভূতি সবকিছু। সো নিশ্চয়ই আপনার জন্য এটা বিশেষ কিছু। অবশ্যই বিশেষ কিছু। আমি এই সল্ট লেকে বিশ্বকাপ বাছাই পর্বের যে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচটি ছিল সেটি মাঠ থেকে দেখার এবং কভার করার সৌভাগ্য হয়েছিল, সুযোগ হয়েছিল আমার। সেই ম্যাচের যে টেম্পারমেন্টটা ছিল, একদম ভারত হোম গ্রাউন্ডে খেলছে, 70,000 দর্শক, ইন্ডিয়া সেখানে যখন তাদের গোল তখন পুরো সল্ট লেক থমকে গিয়েছিল। আজকে মানে গতকালকে ঠিক বিপরীত চিত্রটা ছিল। ভারতের বিপক্ষে বাংলাদেশ যে এমন আউটস্ট্যান্ডিং একটা ডোমিনেট ফুটবল খেলবে এবং কি 10 জনের দল নিয়ে, সেটা কিন্তু হচ্ছে কি ওখানকার প্রবাসী বাংলাদেশিরাও ভাবেনি এবং ভারতও ভাবেনি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে ম্যাচ পূর্ববর্তী দিন যেই সংবাদ সম্মেলন হয়, সেখানে সংবাদ সম্মেলনের আগেই ভারতের অনুশীলন ছিল। সেখানকার যে হচ্ছে মিডিয়া অফিসার, তিনি বাঙালি, তাদের সঙ্গে আমাদের পুরো পরিচিত, আমরা হাই হ্যালো আছে। তো তিনি যা বলছিলেন যে হচ্ছে গিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের খেলা দেখে তারা অন্তত এতটুকু আজ করেছেন যে বাংলাদেশের সাথে ম্যাচটা খুব একটা মানে তাদের জন্য সহজ হবে না। এবং তারা কিন্তু এটাও বলছিলেন যে আন্ডার-23 তারা 6 জন ফুটবলার নিয়ে এসেছেন, এবং একই সঙ্গে তারা এটাও বলছিলেন যে বাংলাদেশের কিছু আউটস্ট্যান্ডিং ফুটবলার রয়েছে, যেই ফুটবলাররা আসলে যেই ফুটবলটা বা কাতারে খেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তার ঠিক বিপরীত ফুটবলটাই তারা শ্রীলঙ্কার এগেনস্টে এখানে এসে প্রথম ম্যাচটা খেলেছে। এবং তারপরেই কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের কে নিয়ে ভাবা শুরু করেছে, এবং একই সঙ্গে লোকাল সাপোর্ট ছিল অসাধারণ বাংলাদেশিদের জন্য। নিশ্চয়ই মাহফুজ আমাদের সঙ্গেই থাকবেন। আমি একটু আবারও আসলাম ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। আসলাম ভাই, অস্কার ব্রুজেনের অধীনে এ যেন এক বদলে যাওয়া বাংলাদেশ, এই কথাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আই ডু অ্যাপ্রিশিয়েট, এবং এটা একটা ভালো সিলেকশন আমি বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সাধুবাদ জানাই অস্কার ব্রুজনকে, যে ও অলরেডি প্রমাণ করেছে ইজ এ ভেরি গুড কোচ। এবং বাঙালি কি কোন ধাঁচে ফুটবল খেলবে, কি ধরনের ফুটবল খেলতে অভ্যস্ত, সেটা উনি খুব ভালোভাবে ধাতস্থ করেছেন আমার মনে হয়। এবং দে আর ডুইং ফ্যান্টাস্টিক, ভালো করছে ব্রুজন। আই স্যালুট হিম। আপনাদের সঙ্গে আবার আলোচনা আসবে, একটু দর্শকদেরকে কালকে ম্যাচ রিপোর্ট একটু দেখে আসতে চাই, যে আসলে কালকে ম্যাচে আসলে কি হয়েছিল, কিভাবে গোলগুলো হলো, এবং 1-1 ড্র নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া মাঠ ছাড়লো। সুনীল ছেত্রীর সাথে প্রথম ম্যাচের থেকে 2 পরিবর্তন নিয়ে অস্কারের কৌশল। প্রথমার্ধে কাউন্টার অ্যাটাক কৌশলে বেশ সাবলীল ছাত্ররা, কিছুটা নিরুদ্ধে তিনি 2 কোচের মাঠের বাইরের কথার লড়াইটার মতোই সমানে সমান লড়াই হয়েছে ফুটবল মাঠে। শুরু থেকেই ইগোরের ভারতকে ছেড়ে কথা বলেনি জিকো জামালরা। ম্যাচের 8 মিনিটে ডান প্রান্ত দিয়ে মতিনের ক্রস, ভারত ডিফেন্ডারে বাধা। ম্যাচের 20 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বাংলার আক্রমণ, কর্নারের বিনিময়ে রক্ষা ভারতের। ম্যাচের 23 মিনিটে ভারতের সমন্বিত আক্রমণ, বাংলার গোলবারের অতন্দ্র প্রহরী জিকোতে আটকে যায়।
তৈরি ছিলেন। জামালরা সবচেয়ে বড় সুযোগ পায় ম্যাচের 25 মিনিটে। ফাউল থেকে পাওয়া ফ্রি কিক নেন জামাল, বক্সে জটলায় তারেক কাজীর লক্ষ্যভ্রষ্ট হেড। তবে এর মিনিট পরে ভারতের কাউন্টার অ্যাটাক। বাংলার ডিফেন্ডারের ভুলে ডান প্রান্ত দিয়ে ভারতের পরিকল্পিত আক্রমণে সুনীলের ফিনিশিং 1-0 গোলে এগিয়ে যায় ভারত। এবং আরো একবার ম্যাচের 52 মিনিটে অন্যতম বড় সুযোগ মিস করেন রাকিব। সাদের ক্রসে ওপেন নেট মিস করেন এই স্ট্রাইকার। 54 মিনিটে ভারতের কোলাসোকে পেছন থেকে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ। 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। 10 জনের বাংলাদেশকে এরপর চেপে ধরে ভারত, কিন্তু বাংলার ওয়াল জিকোতে রক্ষা জামালদের। 66 মিনিটে ইব্রাহিমের পরিবর্তে সুফিল, 72 মিনিটে মতিন ও বিপ্লুর বদলে সোহেল ও সুমনকে নামান অস্কার ব্রুজন। 10 জনের বাংলাদেশ তখন কাউন্টার অ্যাটাক ফরমেশনে। 74 মিনিটে জামালের ফ্রি কিক থেকে রাকিবের ব্যাক হেডে ইয়াসিনের গোলে সমতায় বাংলাদেশ। উচ্ছ্বসিত বাংলার ডাগ আউট ও গ্যালারি। এরপর আর গোলের মরিয়া চেষ্টা করেও ফল পায়নি ভারত। সমতা নিয়ে মাঠ ছাড়ে জামালরা। সুযোগ সন্ধানী একদম। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। রাইট, ম্যাচ রিপোর্টটি দেখছিলাম কালকের। আসলাম ভাই, আসলে একই জায়গায় কিন্তু আবার স্ট্রাগল করেছে বাংলাদেশ, ঢুকতে দেখা গেছে স্ট্রাইকিং পজিশনে, ফিনিশিং এর অভাবে। আমরা যদি একটু দেখি, কালকে বাংলাদেশ কিন্তু শটস ছিল তাদের 9টি, এবং অপরপক্ষে আমরা যদি দেখি ভারতের কিন্তু ছিল আরো বেশি ছিল। সেখানে আমরা যদি দেখি যে বিপ্লু, মতিন মিয়া এবং রাকিবকে কিন্তু দেখা গেছে ইজি একদম ওপেন নেট মিস করতে। এই জায়গাটা যদি কালকে ভালো মতো বাংলাদেশ কাজে লাগাতে পারতো, আমরা কিন্তু ম্যাচটি জিতে বের হতে পারতাম। ডেফিনেটলি, কারণ আমি শুরুতেই দেখেছি যে আমাদের স্ট্রাইকিং জোনে তারা খুব ফাম্বেল করছে, এবং যখন যে সিদ্ধান্তটি নেওয়া উচিত নিতে ব্যর্থ হচ্ছে স্ট্রাইকাররা। কারণ যেটা আপনার গোলবারের সামনে যে আপনি যদি বল ফাম্বেল করেন, অটোমেটিক্যালি আপনারা গোল দেওয়া থেকে বঞ্চিত হই। কিন্তু ওইসব জায়গায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন খেলোয়াড়ের আমি মনে করি বর্তমানে খুব অভাব পরিলক্ষিত হচ্ছে। এই জায়গাটায় ব্রুজন সাহেবের কিছুটা কাজ করার প্রয়োজন আছে আমি মনে করি। তাহলে হয়তোবা আমাদের যারা স্ট্রাইকিং জোনে আছেন তারা হয়তো আরো বেটার করতে পারবে। রাইট মাহফুজ, কালকে কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেটা বিশ্বনাথ কিন্তু কালকে একটা রেড কার্ড খেয়েছে। এই রেড কার্ড নিয়ে আপনার কাছে একটু জানতে চাবো যে ওই মুহূর্তে আসলে কিছু করার ছিল কিনা বিশ্বনাথের। অনেকে কিন্তু অনেক কথা বলছেন যে তিনি একটা স্লো মুভ নিয়েছিলেন, চাইলে একটু ফার্স্ট মুভ করে কিন্তু তিনি বলটা কভার করতে পারতেন। তাছাড়াও একদম শিওর ডক্সো রুলসে কিন্তু তিনি কালকে রেড কার্ডটি খেয়েছেন, এবং তার জন্য কিন্তু পরবর্তী ম্যাচগুলো তিনি মিস করছেন। সো এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাবো। রেড কার্ড নিয়ে বলতে হয় যে আসলে মানে ও তাকে ওভারল্যাপ করে গিয়েছিলেন প্রতিপক্ষের যে ফরওয়ার্ড, এবং সেখানে আসলে একটা 50-50 ছিল। সেখানে যদি এই বিশ্বনাথ সেই ফাউলটি না করতেন তাহলে জিকো হয় ফিরাতে পারতেন, হয়তো পারতেন না। এখানে আসলে মানে একদম 50-50 একটা জায়গায়, সেই জায়গায় বিশ্বনাথকে রিস্কটা নিতেই হয়েছে। এখন এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে। লুইস সুয়ারেজের আমরা হাত দিয়ে গোল থামানোর বিষয়টি জানি, তারপর তিনি হিরো বনে যান, আবার অনেকে তাকে নিন্দিত করেছেন, অনেকের কাছে তিনি নন্দিত হয়েছেন। তো সেই প্রসঙ্গে যাব না। আসলে দিন শেষে এই 10 জন আমি একটু অন্য জায়গায় টাচ করতে চাই। 10 জনের দলে পরিণত হওয়ার পরে অস্কার ব্রুজন কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছেন। তিনি কিন্তু থেকে তারপর সুমন রেজাকে নামিয়েছেন, মিডফিল্ডে সোহেলকে নামিয়েছেন, এবং সে জায়গায় যখন গোলটা বাংলাদেশ দিয়ে দিল, ইয়াসিন যখন গোলটা দিয়ে দিল, তারপরে কিন্তু পুরো স্ট্র্যাটেজিটা একটা চেঞ্জ করে ফেলেছেন। এবং সোহেল যে 17 থেকে 20 মিনিট খেলেছে, সেই 20 মিনিটে হোল্ডিং মিডফিল্ডে একটা অসাধারণ কম্বিনেশন বাংলাদেশের ছিল, এবং বেশ কিছু মানে খুব টাফ বলগুলো হচ্ছে কিন্তু ক্লিয়ার হয়েছে। সেখানে তপু বর্মনের কথা বলতে হবে। হয়তো মাঠে খুব একটা মানে তিনি ফোকাসড হননি, কিন্তু তপু বর্মন কিন্তু হচ্ছে কি একদম রক্ষণের জায়গাটিতে ওয়ান ম্যান আর্মি বলা চলে। তারেক কাজী তাকে খুব ভালো সঙ্গ দিয়েছেন। আরেকটি বিষয় বলতে হয় যে হচ্ছে কি আমার কাছে ইয়াসিন গোল করেছে, কিন্তু আমি খুব কাছ থেকে দেখছিলাম ইয়াসিন প্রথম দিকে একটুখানি আমার মনে হচ্ছে যে একটা হাই ভোল্টেজ ম্যাচ, হাই টেম্পারের ম্যাচ, তিনি মনে হয় একটু শেকি ছিল। তারপরে গোলটা করার পরে তিনি আবার কনফিডেন্ট ছিলেন। আর বিপ্লুর যে শটটির কথা আপনি কিছুক্ষণ আগে বললেন, আমি ঠিক 20 থেকে 25 হাত দূরেই ছিলাম বিপ্লু যখন শটটি নেন। এখানে আসলে বিপ্লু আরো জোরে পাওয়ারে মারতে পারতেন শটটিকে। আর এখানে বুঝতে হবে ইউরোপা লিগের বাছাই পর্ব খেলা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, তিনি ও নিঃসন্দেহে উপমহাদেশের একজন
নট অনলি উপমহাদেশ, এশিয়ার রিজনে একজন খুব গুরুত্বপূর্ণ এবং খুব মেধাবী একজন গোলরক্ষক, তার আসলে খুব বেশি বেগ পেতে হয়নি। তবে সেই চান্স গুলোর থেকে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে রাকিবের ওপেন নেট মিস। সেই জায়গাটাই হচ্ছে গিয়ে বাংলাদেশ একটি বড় রকমের পিছিয়ে গিয়েছিল। তবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন মতিন এবং জামালের কথা বলতে হবে। জামাল কিন্তু কালকে খুব মুভমেন্ট ছিল মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। সেই জায়গাগুলোর কথা কিন্তু বাংলাদেশের কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে অনেক বেশি সফলতা রয়েছে। আরেকটি বিষয় সুনীল ছেত্রীর কথা বলতে হয়। সুনীল ছেত্রী একটি চান্স পেয়েছে, একটি হচ্ছে গিয়ে গোল করেছে। সুনীল ছেত্রীকে কিন্তু স্পেস দেয়নি বাংলাদেশের ডিফেন্ডাররা। এবং একটা বিষয় খুবই ভালো লেগেছে, মতিনকে 20 মিনিটের পরে তাদের ডিফেন্ডাররা কিন্তু 2 জন মার্কিং এ রেখেছিলেন। আমি জানি না খুব এটা আপনারা দেখেছেন কিনা, আমি খুব কাছ থেকে দেখেছি যে হচ্ছে 2 থেকে 3 জন তার কাছে বল গেলেই 3 জন তাকে ঘিরে ফেলতো এবং তাকে বল স্পেসই দিত না বের করার জন্য। সে জায়গায় মতিনেরও কিন্তু বেশ মুন্সিয়ানা ছিল। তো আলটিমেটলি দেখা গেছে যে একটা খুব পাসিং এবং প্লেসিং ফুটবল, জায়গা বানিয়ে খেলার ফুটবল এবং মাঠ বড় করে খেলার যেই জায়গাগুলো আমরা ফুটবলে বলে থাকি, সেই জিনিসগুলো পরিলক্ষিত ছিল। এটি নিঃসন্দেহে অস্কার ব্রুজনের একটি মানে বলবো মুন্সিয়ানা, কোচিং মুন্সিয়ানা, এবং তিনি জানেন কোন প্লেয়ারকে কোথায় কিভাবে কখন খেলাতে হবে। রাইট মাহফুজ, অস্কার কিন্তু আগেও বলেছে তিনি একমাত্র কোচ যে সুনীল ছেত্রীকেও খেলিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন এবং বাংলাদেশকেও প্র্যাকটিস করাচ্ছেন। সো হি নোজ অ্যাবাউট দেম ভেরি ওয়েল। এবং আমি যদি একটু আসলাম ভাইয়ের কাছে আসি, যেটা মাহফুজ বলছিল যে আসলে সুনীল ছেত্রী যিনি একটা সুযোগ পেয়ে একটাই গোল করেছেন এবং তাকে কিন্তু ফক্স ইন দ্য বক্স বলা হয়, এই সুনীল ছেত্রীকে নিয়ে কিন্তু পুরো পরিকল্পনা ছিল বাংলাদেশের এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশ এত পরিকল্পনা করে নেমেও কিন্তু ধরাটা কিন্তু খেতে হয়েছে। আসলাম ভাই, সেই সুনীল ছেত্রী গোল করেছে এবং তিনি কিন্তু আনমার্কড অবস্থায় ছিল না। আসলে ওই স্ট্রাইকিং জোনের কিছু ওয়ে আছে, সেই ওয়ে গুলো আপনাকে জানতে হবে, কোথায় কিভাবে মুভ করতে হবে, কোথায় বলটা আসবে, এটা আপনার প্রি কনসেপ্ট থাকতে হবে আপনার মাথার মধ্যে একটা। কারণ আমি জানতাম যে বলটা কোথায় আসলে আমি বলটা আমার ইজি হবে গোল করার জন্য। এই জায়গাগুলোকে আপনাকে চিনতে হবে। এবং সব থেকে বড় দুঃখের ব্যাপার সেটা হলো আমাদের বাংলাদেশি যে স্ট্রাইকার যেগুলো যে প্লেয়ার গুলো খেলছে, সেই স্ট্রাইকিং জোনের গোল খরায় কিন্তু ভুগছে তারা। আপনি দেখুন গোল করছে সব আইদার আমাদের তবু বর্মন অথবা XYZ যে কেউ করছে, কিন্তু বন স্ট্রাইকার যারা তারা কিন্তু ওই লাইনটা ভুলে গেছে কোথায় গেলে বলটার দেখা পাবে। এই জিনিসগুলো খুব লক্ষণীয় বিষয়। কারণ আপনি জানেন যে আমাদের বড় বড় ক্লাবগুলোতে ম্যাক্সিমাম বাইরের স্ট্রাইকার গুলো ওই জায়গাগুলো দখল করে নিয়েছে। এটা আমাদের জন্য খুব মানে দুঃখের বিষয়। এবং এই জায়গাগুলো তো আমাদের সময়ও এরকম বড় বড় প্লেয়ার আমাদের সামনে এসছে, কিন্তু আমাদেরকে হটিয়ে তারা কিন্তু ওই জায়গাগুলো দখল করতে পারেনি। সো এই বিষয়গুলো খুব ভাববার বিষয়। আমাদের এখন সময় এসছে এগুলো নিয়ে চিন্তা করার। বড় বড় ক্লাবকে আমরা কটা প্লেয়ার অ্যালাউ করব, কজনে খেলবে, এই চিন্তাগুলো না আসলে কিন্তু আমাদের মানে ভালো স্ট্রাইকার বের হয়ে আসার সম্ভাবনা খুবই কম আমি মনে করি। তো আমি বলবো যে 10 জন প্লেয়ার নিয়ে আমরা আমাদের দল যে ফুটবল খেলেছে, দ্যাট ওয়াজ ইমেজিং। আমি বলবো যে আমাদের জেতাও উচিত ছিল। ওই গোলটা মতিন মিয়া করতে পারলে হয়তো বা আমরা জিতে যেতে পারতাম। এবং আমি এক পর্যায়ে আমি দেখেছি যে ইন্ডিয়ান 11 জন প্লেয়ার কিছুটা হলেও তারা ব্যাক ফুটে চলে গিয়েছিল। ওই অ্যাডভান্টেজটা আমাদেরকে নেওয়া উচিত ছিল স্ট্রাইকিং জোনে। জি মাহফুজ, আপনি কিন্তু আগেও বলেছিলেন ইন্ডিয়ার ম্যাচের আগে, আই রিমেম্বার, যে আসলে সুনীল ছেত্রী ছাড়া তেমন কিন্তু ইন্ডিয়ার স্কোরার কেউ নেই। তো সুনীল ছেত্রীকে আটকে দিলেই কিন্তু ইন্ডিয়া আটকে যাবে, যেটা কিন্তু প্রমাণ হয়েছে। সুনীল ছেত্রী গোল করার পর আপনি যেটা বললেন যে একটা সুযোগ পেয়েছে, একটাতেই গোল করেছে। এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে উইনিং মেন্টালিটি নিয়ে যে বাংলাদেশ কালকে দুর্দান্ত ফুটবল খেলেছে, এই ফুটবল বিগত কবে আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেখেছে আমরা জানি না। যদি আমরা কালকে স্ট্যাটটা একটু দেখি, শটস ছিল 12টি, ইন্ডিয়ার এবং বাংলাদেশের ছিল 7টি, যেখানে 8টি শটস অন টার্গেট ছিল ইন্ডিয়ার এবং বাংলাদেশের কিন্তু ছিল 2টি, যেটার মধ্যে একটি কিন্তু তারা স্কোর করেছে। পজিশনের দিক থেকেও ইন্ডিয়া প্রায় ডাবল এগিয়ে ছিল, 68%, বাংলাদেশে ছিল 32%। পাস অ্যাকুরেসির দিকেও ইন্ডিয়া এগিয়ে ছিল, কিন্তু 67% পাস অ্যাকুরেসি ছিল বাংলাদেশের, যেটা কিন্তু নিঃসন্দেহে ভালো বলা যায়।
তো এই Exactly, বিষয়গুলো exactly. এত কম সময় আসলে অস্কার ব্রুজেন কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে, এবং তিনি কিন্তু দেখিয়েছেন, উনি কিন্তু বলেছিলেন 189 নাম্বারে থাকার দল কিন্তু বাংলাদেশ নয়, এটা উনি প্রমাণ করবেন সাফে। মাহফুজ, পিঙ্কি, অস্কার ব্রুজেনের সঙ্গে যখন তিনি বাংলাদেশে আসেন প্রথম বসুন্ধরা কিংসের কোচ হয়ে, তার আগে তিনি নিউ রেডিয়েন্টের কোচ ছিলেন এবং নিউ রেডিয়েন্টকে চ্যাম্পিয়ন করেছিলেন। তার আগে তিনি ভারতে কাজ করেছেন। অস্কার ব্রুজেন যেদিন প্রথম বাংলাদেশে এসেছেন, তার আগে কিন্তু নিউ রেডিয়েন্ট বাংলাদেশে আবাহনীর এগেনস্টে এফসি কাপের ম্যাচ খেলে গিয়েছিল, সেখানে কোচ ছিলেন অস্কার ব্রুজেন। তো অস্কার ব্রুজেন যেদিন বাংলাদেশে এসছে সেদিন খুব সম্ভবত বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 186 অর 185 এইরকম। তো অস্কার ব্রুজেন কিন্তু সেই 2018 সালেই কিন্তু আমাকে বলেছিলেন যে তোমরা কিন্তু এত পেছনে থাকার দল না, হ্যাঁ তোমাদের অনেক ধরনের দুর্বলতা আছে, কিন্তু এত পেছনে থাকার দল না, তোমাদের প্লেয়াররা একটু হয়তো বা কনফিডেন্টের একটু অভাব আছে। একটা জিনিস, উইথ বল বাংলাদেশের ফুটবলাররা যে হচ্ছে গিয়ে স্পেস ক্রিয়েট করে খেলতে পারে, এটা কিন্তু অস্কার ব্রুজেন বসুন্ধরা কিংসের ফুটবলারদেরকে, লোকাল ফুটবলারদেরকে একটা কনফিডেন্স বিল্ড আপ করেছে। তারা কিন্তু এএফসি কাপে এই মাঠেই খেলে গিয়েছে এবং তারা কিন্তু হচ্ছে গিয়ে মোহনবাগানের এগেনস্টে, বেঙ্গালুরুর এগেনস্টে চোখে চোখ রেখে খেলেছে, তাই না? আমরা কিন্তু সম্প্রতি দেখেছি। তো বাংলাদেশের ফুটবলাররা যে আসলে উইথ বল কন্ট্রোল করতে পারে না, সেটাও আসলে একটা বিশ্বাস আসলে এই মুহূর্তে আসলে করাটা একটু টাফ। আসলে বাংলাদেশের ফুটবলারদের সেই অ্যাবিলিটি রয়েছে, যেটা নেই সেটা হচ্ছে গিয়ে কনফিডেন্স। যেমন বারে শট নিতে আমাদের অনেক ফুটবলারদের একটু হয়তো শেকি ফিল হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার লিগ ফলো করে মনে হয়েছে, এবং অনেক সময় মনে হয়েছে যে ফুটবলাররা যখন বল পান তখন তারা ফরেনার খুঁজে পাস দেওয়ার জন্য। হ্যাঁ, এরকমও আমার মনে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এটা অনেক বড় একটা ব্যাখ্যা রয়েছে। তো আপনি যদি বলেন যে হচ্ছে গিয়ে গোল পাচ্ছে না, আমাদের সুমন রাজা কিন্তু হচ্ছে গিয়ে লিগে গোল করছে, রাকিব কিন্তু লিগে গোল করছে, তারা কিন্তু হচ্ছে গিয়ে ফরেনারদের বিট করে গোল করছে, তারা কিন্তু হচ্ছে গিয়ে অপোনেন্টের যে ডিফেন্স লাইন, সেই ডিফেন্স লাইনে একজন ফরেনারকে বিট করে গোল করছে। যেটা নেই সেটা হচ্ছে গিয়ে একটা কনফিডেন্সের জায়গাটা নেই। সেই কনফিডেন্সের জায়গাটা বিল্ড আপ হলে আমার মনে হয় যে খুব ভালো একটা শেপে যাবে। আরেকটা বিষয় যে ফিফার যে রুলস গুলো, ফিফার যে টার্মস গুলো আছে, তার মধ্যে একটা টার্মস হচ্ছে গিয়ে, প্রথম টার্ম প্লেয়েবল ফুটবল গ্রাউন্ড। আমাদের ফুটবলাররা প্লেয়েবল ফুটবল গ্রাউন্ড এবং সুস্থ ক্লাব কাঠামো থাকলে প্লেয়াররা ভালো ফুটবল খেলতে পারে, তার প্রমাণ কিন্তু এই দলটা। কারণ দেখেন, টিমে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার বসুন্ধরা কিংস, আবাহনী, সাইফ, হ্যাঁ এই দলগুলো থেকে আসে, যারা কিনা মোটামুটি মানের একটা ভালো ফ্যাসিলিটি প্রোভাইড করে। প্লেয়ারদের ফিটনেস লেভেল বলেন, প্লেয়ারদের ফুডিং বলেন, প্লেয়ারদের অ্যাটিটিউড কি হবে, প্র্যাকটিসের শিডিউল কি হবে, এখানে কিন্তু হচ্ছে একটা বড় রকমের গ্রুমিং হয়। তার কিন্তু বড় প্রভাব কিন্তু হচ্ছে গিয়ে জাতীয় দলে পড়েছে। রাইট। এবং বিশ্ব ফুটবল যেভাবে চলে, যে হচ্ছে গিয়ে ক্লাব কাঠামোর ঠিক না হলে, ক্লাব কাঠামো ভালো না হলে আসলে হচ্ছে গিয়ে যে কোনো দেশের ফুটবল আগানোটা টাফ। এখানে ফেডারেশনেরও কিছু করার থাকে না, কারোর কিছু করার থাকে না। তো ক্লাব কাঠামো ভালো হলে, একটা ক্লাব ভালোভাবে প্লেয়ার প্রোডাকশনের দিকে এগুলে, ভালো ফ্যাসিলিটি দিলে প্লেয়েবল ফুটবল গ্রাউন্ডে ভালো ফুটবল খেলা অবশ্যই হবে। তার প্রমাণ কিন্তু হচ্ছে গিয়ে এবারের এফসি কাপ এবং কাপ। ভেরি ওয়েল সেড মাহফুজ। আপনার সাথে সুর মিলিয়ে কিন্তু আজকে অনেকটা আমাদের বাফুফের প্রেসিডেন্ট কিন্তু আজকে বলেছে যে জাতীয় দলের প্রতি আস্থা কিন্তু তার আগে থেকেই ছিল, তবে এতদিন ফলাফল না পাওয়ার কারণ হিসেবে কিন্তু দল পরিচালনা যে সঠিক সিদ্ধান্তের ঘাটতি, সেটাকে কিন্তু তিনি দায়ী করেছেন তিনি, এবং এটাও বলেছেন যে আসলে পরবর্তী দুটি ম্যাচেই কিন্তু জয়ের সামর্থ্য রাখে বাংলাদেশ। মাহফুজ, আপনারই একটি রিপোর্ট একটু দর্শকদের দেখিয়ে আসতে চাই। কাজী সালাউদ্দিন কি বলেছেন সেটা একটু দর্শকদের দেখিয়ে আসতে চাই। দল খেলেছে বুক চিতিয়ে, 2 ম্যাচে 4 পয়েন্ট, ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও 10 জনের দল নিয়ে ড্র করে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আনন্দ। ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ইন্ডিয়া। ফুটবলাররাই শুধু নন, পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মাঝেও ছড়িয়েছে এই আনন্দের সুবাতাস। সবার মতো দল নিয়ে আত্মবিশ্বাসী বাফুফে বস। আমি কিরগিজস্তান থেকে আসার পরে কিরগিজস্তানের টিম করে দেয়, আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না, এই যে ম্যানেজমেন্ট প্রবলেম, সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি। আর টিমটা ভালো খেলবে এই বিশ্বাসটা আমার কন্টিনিউয়াস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আই এম সিটিং হিয়ার। ফাইনাল খেলতে চায়, বাকি 2 ম্যাচ জয়, যার সামর্থ্য এই দলটার আছে বলছেন কাজী সালাউদ্দিন।
আপনাকে ফাইনাল খেলতে গেলে ইউ হ্যাভ টু বিট বাংলাদেশ, ইউ হ্যাভ টু বিট নেপাল। এবং এই কাজটা আমার টিমই পারবে, আমরা ম্যানেজমেন্ট পাবো না, কোচও পাবো না, প্লেয়ার এটা খেলতে গেলে অপোনেন্ট যে দুজন আছে, আই ডোন্ট থিংক ইটস ডিফিকাল্ট টু বিট দেম। সাফে আসার ঠিক শেষ মুহূর্তে কোচ বদল, অস্কারের অধীনে অল্প সময়ের অনুশীলনেই মিলেছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। I'm a footballer, basically, and I was a coach also. ওর সাথে কিছু আলাপ করাতে I found out that we are on the same page. তখন I decided that I will ask Oscar to take over. মাহফুজুল ইসলাম, নিউজ 24, মালে, মালদ্বীপ। রাইট, একটু আসলাম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। কাজী সালাউদ্দিনের একটি কিন্তু খুব সাহসী একটি মুভ ছিল, খুব সাহসী একটি ডিসিশন ছিল, একদম এন্ড মোমেন্টে কোচ পরিবর্তন করা। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল, অনেক আলোচনা হয়েছিল। আসলাম ভাই, আপনার কাছে একটু জানতে যাবো যে আসলে এই সময় এসে একদম ঠিক 15 দিন আগে, 15 থেকে 12 দিন আগে এমন একটা ডিসিশন নেওয়া, এটাকে আপনি আসলে কতটা সমর্থন করবেন এবং তার ডিসিশনকে কতটা সঠিক বলে আপনি ধরে নেবেন? না, এর আগে যে কোচ ছিল ওনাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছিল এবং আমি মনে করি যে সভাপতি সাহেব এবং বোর্ড যে ডিসিশন নিয়েছে, আমি মনে করি পারফেক্ট ডিসিশন নিয়েছে এবং এই ডিসিশনে, এই পরিবর্তনে আমাদের দলেরও পরিবর্তন এসছে এবং তারা ভালো খেলছে। ইটস এ গুড ডিসিশন আমি মনে করি। জি, নিশ্চয়ই খুব সাহসী একটি ডিসিশন ছিল। একটু যদি মাহফুজের কাছে আসি, মাহফুজ, আপনি একজন সিনিয়র স্পোর্টস রিপোর্টার, আপনি জানেন যে আসলে এই সময়টা কিন্তু পুরো বাংলাদেশের ফুটবল অঙ্গন কিন্তু গরম হয়ে গেছিল যে হঠাৎ করে কোচের চেঞ্জ এভাবে। এই ব্যাপারটাকে এখন কতটা পজিটিভলি দেখছে আপনাদের সহকর্মীরা বা যারা আছেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান। দেখেন, আমি নেপালের ট্যুরে গিয়েছিলাম, নেপালের ট্রাই নেশন সিরিজে। সেখানে বাংলাদেশ, কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দল এবং হচ্ছে নেপাল জাতীয় দলের মধ্যে একটি ট্রাই নেশন সিরিজ হয়েছিল। সেখানে কিন্তু বিশ্বকাপ বাছাইকে কেন্দ্র করে জেমিডে প্রচুর পরিমাণ, এটাকে কি বলবো, এই মানে একদম একাদশ, যেদিন এক একাদশ নামালো তারপরের দিন আরেক একাদশ নামালো এবং ফাইনালের দিনও তিনি এক্সপেরিমেন্ট করলেন। বাংলাদেশের একটা সুযোগ ছিল কিন্তু ফাইনাল জেতার। একটি বিষয়, জয় কিন্তু সবসময় মানুষকে বুস্ট আপ করে, মানুষ কিন্তু জয় দেখতে চায়। সেই জয়টা পেলে হয়তো একটু বুস্ট আপ হতো দল। লাস্ট বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গিয়ে বাংলাদেশ একদম নেগেটিভ ফুটবল খেললো। সেই নেগেটিভ ফুটবলটা খেলাটাও আসলে বাংলাদেশের ফুটবলারদের জন্য একটা, যখনই আপনি আগের থেকে বলে দিবেন তুমি একদম হচ্ছে কাউন্টার অ্যাটাক ফরমেশনে খেলবে এবং বল পেলে হচ্ছে ক্লিয়ার করবে, মানে এই ধরনের যদি হচ্ছে গিয়ে অ্যাটিটিউড প্লেয়ারদের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্লেয়ারদের মধ্যে মানসিকতার জায়গায় একটু ছেদ পড়ে। আসলাম ভাই আরো ভালো বলতে পারবেন। মাহফুজ, এখানে কিন্তু একটা কথা, মাহফুজ আছেন সাথে, আসলাম ভাই আছেন, একটা ব্যাপারে কিন্তু কথা না বললেই নয় যে আসলে বসুন্ধরা কিংসের যে সাপোর্টটা বাংলাদেশের ফুটবল পেয়েছে, তাদের পুরো কোচিং স্টাফ কিন্তু এখন বাংলাদেশের ফুটবলের হয়ে কাজ করছে এবং তারা সার্ভ করছে এবং এভাবে যে আসলে নিজের কোচিং স্টাফকে ছেড়ে দেয়া, এটা কিন্তু আসলে বসুন্ধরা কিংস কিন্তু প্রশংসার দাবিদার। এই ব্যাপারে একটু কথা বলবো, তার আগে একটা ছোট বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আপনাদের সঙ্গে নিশ্চয়ই এই ব্যাপারটাতে কথা বলবো। দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস স্পেশাল। কথা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে। আমার সঙ্গে আছেন শেখ মোহাম্মদ আসলাম এবং আমার সঙ্গে আরো আছেন মালদ্বীপ থেকে সহকর্মী মাহফুজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আসলামের ব্রেকে যাওয়ার আগে যেটি বলছিলাম যে আসলে বাংলাদেশ ফুটবলের জন্য যে বসুন্ধরা কিংসের একটি অবদান, সেটা কিন্তু আসলে প্রশংসনীয়। এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাবো, পুরো কোচিং স্টাফ কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করছে। না, দারুণ, কারণ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বসুন্ধরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ফুটবলের একটা দারুণ ভবিষ্যৎ ওনারা আমাদের চোখের সামনে স্বপ্নের মতো দেখতে পাচ্ছি এবং আশা করি ওনাদের যে অবকাঠামো এবং যে
ফ্যাসিলিটিস প্লেয়ারদেরকে দিয়েছে, আই এম শিওর যে এই বর্তমান যুগের যে প্লেয়ার গুলো এরা খুব সৌভাগ্যবান যে এত সুন্দর একটি ক্লাবের সঙ্গে তারা জড়িত হয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, এবং বাংলাদেশ ফুটবলের যে অবদান রেখেছে বসুন্ধরা, এটা অবশ্যই প্রশংসনীয়, এবং আমি মনে করি যে ওনাদের দ্বারাই সম্ভব। এবং এই ধরনের বিভিন্ন ধনাঢ্য যে ব্যক্তিবর্গ বাংলাদেশে আছে, সবাই যদি একই সঙ্গে তাল মিলিয়ে যদি ওনাদের সঙ্গে এগিয়ে আসতে পারে, আমাদের ফুটবল বেশি দিন পিছিয়ে থাকবে না আশা করি। বসুন্ধরার মতো সবাই এগিয়ে আসবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। একটু যদি মাহফুজের কাছে আবার যাই, আসলে মাহফুজ যেটি বলছিলাম যে আসলে পুরো বসুন্ধরা কিংসের কোচিং প্যানেল কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এবং সেটার ফলাফল কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাবো। প্রথমে বলতে হবে অস্কার ব্রুজন তো 3 বছর ধরে বাংলাদেশে কাজ করছেন বসুন্ধরা কিংসের হেড কোচ হয়ে। তিনি তো আসলে তিনি ন্যাশনাল টিমের কোচ হওয়ার আগে তো বসুন্ধরা কিংসের কোচ, এবং তিনি ডাগ আউটে কিন্তু যাদেরকে নিয়ে ন্যাশনাল টিম গঠিত হয়েছে তাদের প্রত্যেকটা প্লেয়ারের অপোনেন্টেই তিনি হচ্ছে কি তার টিমকে খেলিয়েছেন, এবং তিনি জানেন যে আসলে কোন প্লেয়ারকে কিভাবে খেলাতে হবে, কতটুকু খেলাতে হবে, কোন পজিশনে খেলাতে হবে, কোন প্রক্রিয়ায় খেলাতে হবে, কোন সময়টাতে খেলাতে হবে। তো এটি একটি প্লাস পয়েন্ট, এবং তিনি কিন্তু আসলে প্রত্যেকটা প্লেয়ারকে চেনেন অস্কার ব্রুজন। এবার আসি মাহবুব রক্সির কথায়। মাহবুব হোসেন রক্সি তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, তিনি মানে প্রমিনেন্ট এক কোচিং পেশায় হচ্ছে গিয়ে বেশ নাম কুড়িয়েছেন বসুন্ধরা কিংসের সহকারী কোচ অস্কার ব্রুজনের। তার সঙ্গে কিন্তু ফুটবলারদের একটা খুব মধুর সম্পর্ক রয়েছে। এবার আসিফুজ্জামানের কথা আসি, ইয়াং কোচ, এবং তিনি কিন্তু প্রচন্ড ভাবে প্লেয়ারদের সঙ্গে অ্যাটাচ, এবং তিনি খুব টেকনিক্যাল জায়গায় খুব সাউন্ড। আসি নুরুজ্জামান নয়নের কথা। নুরুজ্জামান নয়ন কিন্তু বাংলাদেশ টিমের গোলকিপিং কোচ হিসেবে এর আগেও কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপে তিনি গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ দলের। নুরুজ্জামান নয়ন কিন্তু হচ্ছে গিয়ে গোলকিপিং এ বাংলাদেশের সর্বোচ্চ লাইসেন্সারি কোচ। ওয়ার্ল্ডে যে গোলকিপিং এর সর্বোচ্চ লাইসেন্স গুলো দেওয়া হয় তার মধ্যে নুরুজ্জামান নয়নের সে লাইসেন্স আছে। তো প্লেয়ারদের সঙ্গে তাদের অ্যাটাচমেন্টটা খুবই ভালো। শহীদুল আলম সোহেল বলেন, আশরাফুল রানা বলেন, কিংবা জিকো বলেন, কিংবা মিতুল মানব, প্রত্যেকের সঙ্গে তার সম্পর্কটা ভালো। তো এটি একটি বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। অবশ্যই কোচিং স্টাফ তো বড় একটা মানে মানে বলতে হয়। আরেকটা বিষয় বলতে হয়, মোহাম্মদ মহসিন বাংলাদেশ টিমের যে অ্যাটেন্ডেন্ট, তিনি কিন্তু 1993 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন, তিনি অনেকগুলো কোচ দেখেছেন। তো তিনি কিন্তু হচ্ছে গিয়ে মানে বাংলাদেশ দলের অন্যতম একটা প্রাণ। হ্যাঁ, এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু হচ্ছে খুব কাজ করে। আমার কাছে মনে হয়েছে টিমটা খুব মানে একটা টিম হিসেবেই আছে, মানে মাঠের অ্যাটিটিউড দেখলে বোঝা যায় না। কিন্তু দেখা যাচ্ছে মাহফুজ এত কম সময় আসলে বাংলাদেশে এত বড় পরিবর্তন, এই টিম বন্ডিং ছাড়া কিন্তু আসলে এটা কোনোভাবেই পসিবল ছিল না। আসলাম ভাই, মাহফুজের কথা থেকে আসলে একটা প্লেয়ারের কথা না বললেই না, জিকো দ্য সেভিয়ার, যাকে বলা হয় বাংলার ওয়াল, তার পারফরম্যান্স কেমন দেখলেন বিগত 2 ম্যাচে, স্পেশালি ভারতের এগেইনস্টে? না, ইজ ভেরি গুড, এবং আমি মনে করি যে ও মোটামুটি আমাদের সাউথ ইস্ট এশিয়ায় একটা ভালো গোলকিপার আমি মনে করি, এবং তার ফিটনেস লেভেল, তার বিচক্ষণতা, সব থেকে বড় ব্যাপার তার পজিশন জ্ঞানটা এত সুন্দর, যে কোনো সময় যে কোনো শট যে কোনো মুহূর্তে সে সেভ করে দিয়েছে, উইচ ইজ ভেরি গুড। একটা গোলকিপার কিন্তু যে কোনো দলের জন্য 50% ফুটবল খেলে, বাদ বাকি কিন্তু 11 জন ওই 50% খেলে। সো হি ইজ ডুইং এ ভেরি গুড জব ফর আওয়ার নেশন, এবং তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমি মনে করি। নিশ্চয়ই। মাহফুজ, আর একদিন পরে কিন্তু আসলে আমরা যদি দেখি 7 তারিখে আসলে মালদ্বীপের এগেইনস্টে খেলতে নামবে বাংলাদেশ। একদমই বলা যাবে না যে খুব ইজি হবে, খুব কঠিনই হবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা। সেখানে কিন্তু 2টা প্লেয়ারকে পাবে না, বিশ্বনাথ এবং রাকিব কিন্তু 2টি ইয়েলো কার্ড খেয়েছে পরপর 2টি ম্যাচে, সো রাকিবকেও পাচ্ছে না। কি ধরনের স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে? এটা আসলে বলাটা মুশকিল, কারণ আগামীকালকে অনুশীলন আছে। ম্যাচের আগের দিনের অনুশীলন, প্র্যাকটিক্যাল অনুশীলন দেখলেই বোঝা যাবে আসলে একাদশটা কেমন হবে কিংবা কৌশলটা কেমন হবে। যদিও দেশের স্বার্থে বাংলাদেশ খেলছে, এই দেশের স্বার্থে আসলে কৌশলটা কেমন হবে সেটা বলাটা আসলে সমীচীন হবে না, কারণ আপনি জানেন যে ফুটবলের কৌশলটা অনেক বড় বিষয়, এবং ফুটবলটা যে একটা মানে কোচের গেম, মানে কোচের খেলা, সেটা কিন্তু হচ্ছে পেপ গার্দিওলা বুঝিয়ে দিয়েছেন ম্যান সিটিতে কোচ থাকার সময়। কিংবা আপনি মনে করেন যে হচ্ছে যদি
মানে আরো যদি অনেক এক্সাম্পল দেওয়া যায়। তো এখন বাংলাদেশের কৌশলটা কেমন হবে মালদ্বীপের এগেইনস্টে সেটি আসলে বলা যাবে আগামীকালকে অনুশীলন দেখার পর। তবে এতটুকু আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে বাংলাদেশ অবশ্যই প্রেসিং ফুটবল খেলবে, বাংলাদেশ ডিফেন্সিভ ফুটবল খেলবে না, এবং মালদ্বীপকে যথেষ্ট রকমের ঘাম ঝরাতে হবে বাংলাদেশের এগেইনস্টে, এটি অবশ্যই বলতে পারি। মাহফুজ, আপনার কথার সাথে কিন্তু আমি একেবারে একমত যে আসলে কোচদের মাইন্ড গেম কিন্তু আসলে ফুটবলে অনেক বড় ভূমিকা পালন করে, এবং আমার কাছে মনে হয় ভারত কিন্তু এখানে বাংলাদেশের কাছে যুক্ত করতে চাই। জি, একটু যুক্ত করতে চাই। আপনার ঠিক মনে আছে যে ইগর স্টিমাচ ভারতের কোচ, তিনি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যেই পেনাল্টিটি সেটিকে ফানি পেনাল্টি বলেছিল, এবং একই সঙ্গে এবং হচ্ছে গিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেখানে কিন্তু আবার রিপিট করেছেন একটি ফানি পেনাল্টি। এবং অস্কার ব্রুজন কিন্তু ইগর স্টিমাচ আসার আগে অস্কার ব্রুজন বলে গিয়েছিলেন যে তার টিম হচ্ছে গিয়ে সেরা টিম। তো ইগর স্টিমাচ উত্তরে বলেছিলেন যে, আমরা যখন প্রশ্ন করেছিলাম ইগর স্টিমাচ বলেছিলেন যে হচ্ছে গিয়ে আশা করি তার ধারণা আগামীকালকে ম্যাচের পরে ভাঙবে, এটি তিনি বলেছিলেন স্টিমাচ। আরেকটি মজার বিষয় হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে পোস্ট ম্যাচ হয়, ম্যাচের পরে যে সংবাদ সম্মেলনটা হয়, সেখানে বিশ্বনাথের মানে ফাউলটা নিয়ে তিনি একটি তির্যক মন্তব্য করেছেন, এবং তিনি যে আসলে এই ড্রতে কোনোভাবে খুশি হতে পারেননি এবং বাংলাদেশের খেলা যে তিনিও খুব অবাক হয়েছেন, এটি তার এক্সপ্রেশনে বোঝা গেছে, একদম বোঝা গেছে। এবং মাহফুজ, মজার কথা হচ্ছে তিনি কিন্তু বলেছেন যে রেফারি কিন্তু বাংলাদেশকে আসলে অ্যাডভান্টেজ দিয়েছে অনেক ক্ষেত্রে। তিনি অনেক কথাই বলেছেন, আসলে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অনেক কিছুই কিন্তু আমাদের সংবাদ সম্মেলনে হাস্যরসের যোগান দিয়েছে আমাদের সাংবাদিকদের। এবং আরেকটু মজার বিষয় হচ্ছে গিয়ে ঠিক সল্ট লেকে যখন বাংলাদেশ ড্র করে ফিরে সুনীল ছেত্রীর চেহারাটা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, এবং সুনীল ছেত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম ক্যান ইউ গিভ মি ইন্টারভিউ, পরে সে আমাকে জিজ্ঞেস করছিল ফ্রম বাংলাদেশ, আমি বললাম ইয়েস, পরে বললাম নো চান্স। গতকালকেও আমি যখন খেলা শেষ হলো তখন নিচে নামলাম, নামার পরে ছেত্রী যখন যাচ্ছিল দেখলাম সে খুব একটা মানে সুখকর অবস্থায় নেই, ড্রতে তারা খুশি নয়। স্বাভাবিক, 10 জনের বাংলাদেশের এগেইনস্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে, এটা আসলে ভারতের চিন্তায় হয়তো ছিল না। আমরা আবারও আলোচনায় ফিরবো, আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার স্বাগত স্পোর্টস স্পেশালে। দর্শক, কথা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের মিশন নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, এবং আমার সঙ্গে আরও আছেন সহকর্মী মাহফুজুল ইসলাম মালদ্বীপ থেকে। সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথিদের কাছে। আসলাম ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এরপরে কিন্তু দুইটি ম্যাচ আছে বাংলাদেশের নেপাল এবং মালদ্বীপসের এগেনস্টে। আপনার এক্সপেকটেশনস কি আসলে মালদ্বীপসের এগেনস্টে? বাংলাদেশের কি মনে হচ্ছে, কেমন করবে বাংলাদেশ? আমি খুব কনফিডেন্ট যে আমরা সবসময় মালদ্বীপকে হারিয়ে এসেছি এবং এবারও হারবে ইনশাল্লাহ আমাদের কাছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের কিছু ইনজুরি এবং রেড কার্ড এবং ইয়েলো কার্ড পেয়ে ভাইটাল কিছু প্লেয়ার হয়তো খেলতে পারবে না। এই ক্ষতি পুষিয়ে নিয়ে আমাদেরকে ফুটবল গোলের খেলা, তো যে আগেই গোল করতে পারবে এবং ওদের মাটিতে ওদের মাঠে ওদেরকে যদি আমরা একটু প্রেসিং ফুটবল খেলে ওদেরকে একটু কিছুটা হলে যদি বেকায়দায় ফেলতে পারি, ডেফিনেটলি আমাদের প্লেয়াররা অনেক দিক থেকে দক্ষ। শিওর আমার মনে হয় জয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন আসলাম ভাই? আপনি কতটা কনফিডেন্ট? আমি তো মনে করি যে এই পারফরমেন্সের পরে পিছে তাকাবার কোনো অবকাশ নাই। ডেফিনেটলি আমাদের দেশ ভালো করবে এবং ফাইনাল খেলার মতো দলই গিয়েছে, এবং ব্রুজনের নেতৃত্বে যেভাবে তারা ফুটবল খেলছে, আমি ডেফিনেটলি একটা ভালো কিছু করবে। নিশ্চয়ই। মাহফুজ, আপনার কাছে একটু আসি, যে মাইন্ড গেমের কথা বলছিলেন। আজকে কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি যে অনেক ধরনের খবর দেখা যাচ্ছে যে
প্রবাসীদের কাছে টিকিট বিক্রি করছে না মালদ্বীপস। এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাবো, আপনি সেখানে রয়েছেন, কি দেখছেন, সিচুয়েশনটা কি আসলে? সিচুয়েশনটা হচ্ছে গিয়ে বাংলাদেশিরা যখনই টিকিট কাটতে যায় তখনই বলে টিকিট নেই, দীর্ঘ লাইন, বাংলাদেশিদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, প্রবাসী বাংলাদেশিদেরকে। এবং আজকে সব মিলে হয়তো 200 কি 250, আমি যদি ভুল না করি 200 কি 250 এর বেশি হবে না, 200 250 300 বেশি হবে না, টিকিট দেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের, বাকিদেরকে কিন্তু দেওয়া হয়নি। এবং একই সঙ্গে হচ্ছে গিয়ে সেখানে টিকিট চাইতে গেলে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম কর্মীও কিন্তু দু একজন হেনস্থার শিকার হয়েছেন। যেমন হচ্ছে কি আমাদের সময় টেলিভিশনের SM ইকবাল, যিনি কভার করতে এসেছেন, তিনি কিন্তু হেনস্থার শিকার হয়েছেন। এখানকার লোকাল মিডিয়া অফিসার যারা, তারা কিন্তু আসলে খুব একটা কোঅপারেট না, এবং তারা কিন্তু এখানে একটা মাইন্ড গেম খেলা হচ্ছে যে স্টেডিয়ামের মধ্যে বাংলাদেশি ক্রাউড তারা হতে দিবে না। আপনি জানেন যে হচ্ছে গিয়ে লোকাল টিম যখন হচ্ছে গিয়ে খেলে তখন লোকাল একটা ক্রাউড থাকে, সেই ক্রাউডের একটা অ্যাডভান্টেজ তারা পায়। সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যা কিন্তু এখানে 1.5 লাখের মতো, এবং দূর দূরান্ত দ্বীপ থেকে কিন্তু এখানে টিকিট কাটতে এসেছিল আজকে পরশু দিনের ম্যাচের জন্য, কিন্তু তারা কিন্তু টিকিট পায়নি। এবং এই জিনিসটাই কাজে লাগাচ্ছে তারা, যে হচ্ছে বাংলাদেশে কোনো দর্শক ঢুকতে দেবে না, যাতে হোম গ্রাউন্ডের ফিলটা বাংলাদেশ কিন্তু যদি দর্শক ঠিকভাবে ঢুকে প্রবাসী বাংলাদেশি, তাহলে কিন্তু হোম গ্রাউন্ডের একটা ফিল বাংলাদেশ পাবে। সেই জিনিসটাই হচ্ছে তারা হতে দিচ্ছে না। আমরা কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টেও কিন্তু মাহফুজ দেখেছি যে আসলে যেভাবে প্রবাসী ভক্তরা সমর্থন জুগিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স ছিল সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভূমিকা রেখেছে। এবং অস্কার ব্রুজেন বলেছেন, ইয়াসিন আরাফাত পর্যন্ত বলেছেন যে আসলে দর্শকদের উৎসাহে কিন্তু তারা এতটা ভালো খেলতে পেরেছে। মাহফুজ, অবশ্যই। আর একটি বিষয় যে এখানকার যে বাঙালি কমিউনিটি রয়েছে, তারা কিন্তু আমরা আবার একটু আসলাম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আসলাম ভাই, একদম শেষ করব, তার আগে আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে আপনারা যখন খেলতেন ফুটবল, আমরা শুনেছি যে আসলে আপনাদের খেলার গল্প অনেক শুনেছি, সেই খেলার সাথে এখন বাংলাদেশের এই যে লাস্ট ইন্ডিয়ার সাথে যে পারফরমেন্স দেখলেন, কিছুটা কি মিল পাওয়া যায়? সেই আপনাদের অনেক আক্ষেপ ছিল যে আসলে বাংলাদেশের ফুটবল এত পিছিয়ে গেছে, রাইট? না, আমার অনেক ভালো খেলেছে। আমার মনে হয় বর্তমান যে ন্যাশনাল টিম যারা ফুটবল খেলছে, তারা প্রাণটা উজাড় করে দিয়ে বাংলাদেশের জন্য, পতাকার জন্য খেলছে, এবং দে আর ডুইং ভেরি গুড জব অন বিহাফ অফ বাংলাদেশ ন্যাশনাল টিম। এবং আমি মনে করি তারা সব সময় তাদের সেরাটা দেওয়ারই চেষ্টা করছে। এবং সব থেকে ভাইটাল থিং সেটা হলো কোচিং স্টাফ এত সুন্দর একটি কম্বিনেশনের মাধ্যমে ফুটবলটাকে জাগিয়ে তুলেছে, এবং একটা সারা জাগানো ফুটবল তারা খেলছে। এবং এই আগামী ম্যাচটাও অনেক ভালো খেলবে এবং আমাদের জয় ছিনিয়ে আনবে, সেই প্রত্যাশাই থাকবে। আমি আপনার নিউজ 24 এর মাধ্যমে আমি সারা দেশবাসীকে বলবো, আপনারা সবাই দোয়া করেন যেন আমরা বিজয়টা ছিনিয়ে আনতে পারি ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আমরাও আসলে তাকিয়ে আছি বাংলাদেশকে ফাইনাল খেলতে দেখবো, এবং ফাইনালে জয় ছিনিয়ে এনে আবারও সাফ চ্যাম্পিয়ন হতে আমরা দেখবো, সেই আশা নিয়ে আমরাও আসলে অপেক্ষায় আছি। আসলাম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, এবং নিউজ 24 কেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানের মতোই শেষ করছি স্পোর্টস স্পেশাল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।